হুম, ফিঙ্গারপ্রিন্ট তো দিয়ে আসছে কোথায়? পাওয়ার বাটনে। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট অফ হয়ে ট্যাবের গেল। মধ্যে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিছে, হ্যাঁ, আইফোন তো নাই। উড়ে দিছে। আইফোন আগে ছিল ফিঙ্গারপ্রিন্ট? 6, 7, 8, 9 পর্যন্ত ছিল কি বল, আসলে ছিল? ওই হোম বাটনে। ছিল সত্যি? ও, শুরুর দিকে সবগুলোতে ছিল। ওই 10 এর হোম বাটনে কি? আমি মনে করতাম হোম বাটন এমনি সাধারণ হোম বাটন না। হোম বাটনের ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা হয় যাই হোক, এখন ওই যে হোম বাটন উঠে দিচ্ছে এই জন্য ফিঙ্গারপ্রিন্ট উঠে দিচ্ছে। না, হোম বাটনে ভালো। হুম, হোম বাটনে ভালো। এমনি ইয়েতে ফুল টাচ থাকলে সমস্যা, অনেক সময় এখন হ্যাং মারলে যায় না। হোম বাটনে হোম বাটন উঠাই দেওয়ার কারণ হচ্ছে হোম বাটন উঠে ওরা স্ক্রিনটাকে বড় বানাইছে, পুরা ফুল স্ক্রিন বানাইছে। লাভ কি, একটু বাংলা পুরোটা জায়গা। আর খেয়াল করো, তাহলে দুইটা অরবিটাল সংকরিত হয়ে এইরকমভাবে এসপি এসপি এইভাবে ওগুলোকে তৈরি হলো। এবং এদের কৌণিক দূরত্ব কত? এখান থেকে তুমি দেখো 180 ডিগ্রি। এটা গঠন কীরকম? সরল রৈখিক গঠন, সরল রৈখিক, তাই না? সরল রৈখিক। তাহলে এটা হচ্ছে একটা কার্বন, এটা হচ্ছে একটা সংকরিত কার্বন। এরকম কার্বন আছে আমাদের দুইটা। তো এই গঠনটা আসলে কীভাবে গঠিত হয়েছে? গঠিত হয়েছে এভাবে। আর দুটো কার্বন আর একটু ইয়া, এই হচ্ছে একটা কার্বন, এর সাথে এইখান দিয়ে যুক্ত হইলো আরেকটা কার্বন, বুঝলা? আরেকটা কার্বন। আচ্ছা, এবং ওর এই 2p ওয়াই অরবিটালটা ছিল কি সংকরিত হয় নাই, এবং 2p জেড অরবিটালটাকে যেটা আমরা কোনাকুনি একই সেটাও সংকরিত হয় নাই। 2p ওয়াই অরবিটাল 2p ওয়াই অরবিটাল এবং হচ্ছে 2p জেড অরবিটাল সংকরিত হয় না। তো এরা এইভাবে এদের মতো থাকবে। আর সংকরিত অরবিটালের সাথে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে? আর এই যে 2p ওয়াই এর সাথে 2p ওয়াই এর পাই বন্ধন, আর 2p জেড এর সাথে 2p জেড এর পাই বন্ধন তৈরি হবে, ঠিক আছে? এই থেকে হচ্ছে, দেখা দিতে হবে। হ্যাঁ এগুলো দেখা দিতে হবে। এই হচ্ছে গঠন, পারবা কি না? এটা হচ্ছে এসপি সংকরণ, হচ্ছে এসপি সংকরণ। এটা এখানে ছিল কি sp2 সংকরণ, আর এখানে ছিল হচ্ছে sp3 সংকরণ। যে কোনো অণু দেখলে আন্দাজ করা যায় যে এখানে কি মানে কীভাবে সংকরিত হয়ে আছে, এটা আন্দাজ করা যায়, ঠিক আছে? এগুলো তো নর্মাল। আসে তো ব্যতিক্রম। ব্যতিক্রম কি আসে বলবে? ব্যতিক্রম হচ্ছে বলবে যে NH3-তে sp সংকরণ, মানে আমরা দেখি কি, আমরা দেখি CH4 এর মধ্যে হচ্ছে sp3 সংকরিত হয়, sp3 সংকরণ ঘটে, এবং এখানে বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। নর্মালি sp3 হইলে, নর্মালি সংকরণ যদি হয় sp3 সংকরণ, তাহলে বন্ধন করে এটাই হয়। এটাই হলো গিয়ে সাধারণ ঘটনা, এটাই হওয়ার কথা, এইভাবেই হয়। এখন তোমাকে প্রশ্ন করবে যে NH3 এর মধ্যেও তো sp3 সংকরিত হয়, sp3 সংকরণ হয় NH3 এর মধ্যে, কিন্তু এখানে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয় না, বন্ধন কোণ হয় 160 ডিগ্রি। এর কারণ কি বুঝছো? এর কারণ হচ্ছে, এটার গঠন আমাদের আবার দেখতে হবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে নাইট্রোজেনকে ভাঙে, নাইট্রোজেন তো 7, 1s2, 2s2, তারপরে হচ্ছে 2px1, 2py1 এবং হচ্ছে 2pz1। এর অর্থ আর উত্তেজিত হওয়ার সুযোগ নাই, কারণ 2s থেকে একটা অরবিটাল এই পাশে যাওয়ার জন্য আর কোনো কিছু বাকি নেই, ফাঁকা নাই। বুঝতে পারছো কি বলছি? তাহলে ওর আর উত্তেজিত হওয়ার সুযোগ নেই, ওই রকমই থাকবে। দিয়ে দিতে না না, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে যাবে না, এখানেই থাকবে। আচ্ছা, এখন যেহেতু এটা NH3 এর সাথে হচ্ছে এইদিকে এইভাবে লোকে হাইড্রোজেনগুলো থাকে, 3টা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যুক্ত হয়, তাহলে ওর সিগমা বন্ধন লাগবে 3টা, এই 3টা, ঠিক আছে? 3টা সিগমা বন্ধন তৈরি হওয়ার জন্য আমাদের 3টা অযুগ্ম অরবিটাল লাগবে, 3টা অযুগ্ম বাস একটা ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল লাগবে। এখন দেখো 3টা অরবিটাল তো এই 3টা, 2px 2py এবং হচ্ছে 2pz, এই 3টা হচ্ছে অযুগ্ম অরবিটাল, বুঝছো? তাহলে আমাদের এই 3জনকে সংকরিত করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এস অরবিটাল ছাড়া সংকরণ হয় না, এই জন্য আমাদেরকে এই 2s2কেও নিতে হবে। বুঝে গেল কথা? বোঝা গেল? আমাদের কাজে লাগবে হচ্ছে এই 3টা অযুগ্মগুলো কাজে লাগবে, কিন্তু 2s2কে কাজে না লাগার পরেও ওকে নিতে হবে, কারণ এস অরবিটাল ছাড়া সংকরণ হয় না।
তাহলে আমার নাম কি দিব এটার? এটা হবে sp3, বুঝলা? sp3। আচ্ছা, আমি সংক্ষেপে দেখাই। তো কার্বনের মতোই এখানে চতুস্থলকীয় হওয়ার কথা ছিল, কার্বন পেয়ে গেল। এই যে এখানে কি হয়েছিল, এইদিকে একটা, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম চতুস্থলকীয় গঠন হওয়ার কথা ছিল। তো ওর ক্ষেত্রে কী হয়, নাইট্রোজেনের ক্ষেত্রেও অনেকটা এরকমই হয়। নাইট্রোজেনের সংকরণ হচ্ছে এরকম, দেখো এইদিকে একটা অরবিটাল, এটাকে আমরা ছোট করে দিব, এইদিকে একটা অরবিটাল, এই দুইটার বিপরীতে একটা অরবিটাল, এবং নিচের দুইটা মাঝখান বরাবর আরেকটা অরবিটাল, বুঝছো? এর মধ্যে এইটা হচ্ছে আমাদের 2s2, মানে 2s2 এর অংশই যেটা, কিন্তু ওর নাম তো sp3 বলতে হবে। আর ওর ভিতরে একটা ইলেকট্রন, ওর ভিতরে একটা, ওর ভিতরে একটা, ওর মধ্যে হচ্ছে দুইটা ইলেকট্রন, বুঝছো এবার? আচ্ছা, তো এর সাথে হচ্ছে যুক্ত হবে তিনটা হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে খেয়াল করো, উপরেরটাকে ছোট করে দিবা, উপরেরটাকে তো ছোট করে দিবা, কারণ ওর সাথে তো কোনো হাইড্রোজেন যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, ও অলরেডি দুইটা ইলেকট্রন দ্বারা ফিল আপ হয়ে আছে, ওর সাথে কেউ যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আরে আমি তো বড় করে দিচ্ছি, উপরেরটাকে আমরা ছোট করে দিব, উপরটাকে ছোটো করে দিব, আর এগুলোকে বড় করে দিব। এই দিকে একটা, তারপর এই দুইটার নিচ বরাবর এইদিকে একটা, আর এইখান দিয়ে হচ্ছে একটা, এদের সাথে হচ্ছে তিনটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, ঠিক আছে? এই হলো অবস্থা। আর এই যে একটা, এর সাথে কেউ যুক্ত হইতে পারবে না, এই জন্যই নাইট্রোজেনকে এভাবে আঁকা হয়, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর উপরে হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন। এই জন্যই হচ্ছে আমরা সবসময় NH3 এর সাথে এরকম দুইটা ইলেকট্রন দেখতে পাই না। এই হচ্ছে সেই অযুগ্ম ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন, এটা হচ্ছে সেই মুক্ত জোড় ইলেকট্রন, বোঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এদের বন্ধন কোণ, যেহেতু এটা sp3 সংকরণ হয়েছে, 109.5 ডিগ্রি হওয়ার কথা, এটা 160 ডিগ্রি কেন হয়? 160 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে, যেহেতু দুইটা ইলেকট্রন হচ্ছে এখানে সিঙ্গেল অবস্থায় আছে, মুক্ত জোড় ইলেকট্রন। তো মুক্ত জোড় ইলেকট্রন হওয়ার জন্য এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। নাইট্রোজেনের নিউক্লিয়াস ওদেরকে নিজের কাছাকাছি রাখতে পারে। আর এই যে বন্ধন ইলেকট্রনগুলো, যেগুলো বন্ধনে আবদ্ধ হয়েছে, এরা নাইট্রোজেনের কাছাকাছি থাকে না, কারণ এত বেশি কাছাকাছি থাকে না, কারণ এর সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াসও এখান থেকে টানতেছে, টানতেছে। আচ্ছা, তো এই মুক্ত ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি থাকার জন্য এরা করে কি, এখান থেকে এগুলাকে প্রেশার ক্রিয়েট করে হচ্ছে এগুলাকে দুই সাইড দিয়ে প্রেশার ক্রিয়েট করে, এদিকে হচ্ছে প্রেশার ক্রিয়েট করে, বুঝলাম? প্রেশার ক্রিয়েট করে। তো এই প্রেশারের জন্য হচ্ছে এই যে বন্ধনগুলো হচ্ছে নিচের দিকে চাপে, তো চাপতে 160 ডিগ্রি হয়, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে 160 ডিগ্রি হয়। আবার আমরা যদি পানির গঠন দেখি, H2O-তেও sp3 সংকরণ হয়, কিন্তু বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। এর কারণ কি? এর কারণও সেম। অক্সিজেনকে যদি আমরা ভাঙি, তাহলে অক্সিজেন তো 8, 1s2, 2s2, তারপর হচ্ছে 2px2, 2py1 এবং 2pz1, বুঝলা? পি এর মধ্যে যখন ইলেকট্রন প্রবেশ করছে, প্রথমে px-এ একটা, py-তে একটা, pz-এ একটা, এরপর আরও একটা ইলেকট্রন কোথায় যাবে? px-এ যাবে। এই জন্য 2px-এর মধ্যে দুইটা, 2py-এর মধ্যে একটা, 2pz-এর মধ্যে একটা। এখন এই সংকরণ হওয়ার জন্য দেখো, এখান থেকে আর উত্তেজিত হয়ে ইলেকট্রন যাওয়ার আর কোনো জায়গা নাই, বুঝতে পারছো? এবং যেহেতু হচ্ছে পানির মধ্যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন কীভাবে যুক্ত হয়ে আছে, আমরা সবসময় এইভাবে যেভাবে হাইড্রোজেন, এদিকে দুটো ইলেকট্রন, এদিকে দুটো ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন। তাহলে আমাদের এখানে সীমাবন্ধন লাগবে দুইটা সীমাবন্ধনের জন্য দুইটা অযুগ্ম অরবিটাল লাগবে। এই যে সেই দুইটা অযুগ্ম অরবিটাল, তাহলে ওদের সংকরণ করলেই হয়। কিন্তু আমরা কি জানি, s অরবিটাল ছাড়া সংকরণ হয় না, সুতরাং 2s-কে নিতে হবে। 2s-কে নিলে ওকে তো ড্যাঙ্গানো যাবে না, ওকেও নিতে হবে, এরপরে একদম ওই লাস্টের দুইটাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কাজে লাগবে হচ্ছে, মেইনলি আমাদের কাজে লাগবে হচ্ছে এই দুইটা অরবিটাল হইতেছে আমাদের কাজে লাগবে, যেহেতু অযুগ্ম অরবিটাল। তাহলে এই দুইটাকে এক্সট্রা মানে বাড়তি হিসেবে আসতেছে। এর সংকরণ তাহলে sp3 সংকরণ হইতেছে, sp3 সংকরণ হইতেছে। আচ্ছা, এটাকে কীভাবে আঁকবো? এই যে নাইট্রোজেনের মতো করে এইভাবেই আঁকবো, চতুস্থলকেই আঁকার ট্রাই করো প্রথম দিকে। এইদিকে ছোট করে দিতে হবে একটা, তারপরে এই বরাবর ছোট করে এটাও ছোট করে দিতে হবে, আর নিচেরগুলোকে দিব বড় করে, এইদিকে একটা,
আর এই দিকে একটা বড় করে দিব, বুঝতা? ছোটো করে যে দুটা দিছি সেই ছোটো করে দুইটার ভিতরে দুইটা করে ইলেকট্রন থাকবে। এই 2s2 এবং 2px2 এরা হচ্ছে এই দুইটা, আর নিচে হচ্ছে 2py1এরটা 2pz1এরটা হচ্ছে নিচে, বুঝছো? এর সাথে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন। আচ্ছা, তারপরে কেমন হবে? এই বরাবর একটা, হচ্ছে এই বরাবর একটা, আচ্ছা এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বুঝলা? এই হলো অবস্থা। তাহলে এখানে বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। কেন 104.5 ডিগ্রি? কারণ এই যে এরা তো মুক্ত জোড় ইলেকট্রন, এরা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, যে দুটো কোনো বন্ধন গঠন করে নাই। এরা অক্সিজেনের নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং দুই সাইড থেকে প্রেশার দেয়, দুই সাইড থেকে এদেরকে বিকর্ষণ করে, নেগেটিভ বিকর্ষণ করে। সেই বিকর্ষণের জন্য এরা চাপতে চাপতে 109 থেকে 104 এসে থাকে, 104.5 ডিগ্রিতে এসে থাকে। এটার গঠন কীরকম? গঠন হচ্ছে উল্টানো ভি আকৃতি, এটাকে বলা হয় উল্টানো ভি আকৃতি, উল্টানো ভি আকৃতি। তারপর এটার গঠন কেমন ছিল? এটার গঠন হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। এটা সরি সমতলীয় ত্রিভুজাকার, এটা হচ্ছে পিরামিড আকৃতি, হ্যাঁ এটা হচ্ছে পিরামিড আকৃতি, বুঝছো? এই হলো অবস্থা, পারবা না? আচ্ছা, এবার আর একটু খেয়াল করো, কি যে নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাস দুজনেই গ্রুপ নাম্বার 15 মৌল, মৌল। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s2 2s2 2px1 2py1 এবং হচ্ছে 2pz1। ফসফরাসের মধ্যেও আমরা দেখব হচ্ছে 3px1 3py1 এবং হচ্ছে 3pz1, এটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দুইজনের তো একদম অনেকটাই সেম, জাস্ট আর একটা ফসফরাসের একটা কক্ষপথ বেশি। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের হাইড্রেট হচ্ছে NH3, ফসফরাসের হাইড্রেট হচ্ছে PH3। এদের গঠনও সেম, প্রশ্ন হচ্ছে নাইট্রোজেনে যেমন sp3 ঘটে, ফসফরাসেও হচ্ছে sp3 ঘটে, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে NH3 এর বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি হয়, 160 ডিগ্রি হয় NH3 এর, কিন্তু PH3-তে 94 ডিগ্রি হয়। এর কারণ কি? সব কিছুই সেম যদি হয় তাহলে এই PH3-তে 94 ডিগ্রি আর NH3-তে 160 ডিগ্রি কেন? দুটো ভিন্ন কেন? এটা প্রশ্ন করে। 3D অরবিটাল আছে তো, ডি অরবিটাল থাকলে সমস্যা, ডি অরবিটাল থাকলে কি সমস্যা? সমস্যা হচ্ছে, দেখো খেয়াল করো, NH3 গঠন হচ্ছে যেমন PH3 গঠন হচ্ছে যেমন, এবং নাইট্রোজেনের দুটো মুক্ত ইলেকট্রন, ফসফরাসেরও দুটো মুক্ত ইলেকট্রন। তো কি হয় হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো করে কি, মুক্ত ইলেকট্রন হচ্ছে এই বন্ধনগুলোকে মানে প্রেশার ক্রিয়েট করে, ধাক্কা মারে, তাই না? ধাক্কা মারে, সেই ধাক্কার জন্য হচ্ছে এগুলো চাপে 109। নর্মালি হয় হচ্ছে sp3-র জন্য 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এদের মুক্ত ইলেকট্রন থাকার জন্য এরা হচ্ছে কি প্রেশার ক্রিয়েট করে, যার জন্য এগুলোর বন্ধন কোণগুলো কমে যায়। আর হয় 107 আর হয় 94। তো 107 এটাতে 94 কেন হলো? এর কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 মনে হয়, 3.5 না 3.0, 3.0 মনে হয়, 3.0। আর ফসফরাসের হচ্ছে 2.1 তড়িৎ ঋণাত্মকতার মান। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কোনো বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো দুইটা, হাইড্রোজেনের একটা নাইট্রোজেনের একটা, দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ধন গঠন করছে না শেয়ারের মাধ্যমে। তো প্রত্যেকটা বন্ধনে এরকম দুইটা করে ইলেকট্রন আছে। তো এই বন্ধন ইলেকট্রনগুলো নিজের দিকে টানার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। নাইট্রোজেন হচ্ছে বেশি ক্ষমতা দিয়ে হচ্ছে ওদেরকে টানতে পারে, নাইট্রোজেন বেশি ক্ষমতা দিয়ে এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতে পারে, বুঝছো? কি করলাম?
বেশি ক্ষমতা দিয়ে টানতে পারে, বেশি ক্ষমতা দিয়ে টানলে এই বন্ধন ইলেকট্রনগুলো নাইট্রোজেনের কাছাকাছি এইসব জায়গাতে অবস্থান করবে না, এই কাছাকাছি এইসব জায়গাতে অবস্থান করবে। আর ফসফরাসের তো এত ক্ষমতা নাই, তো ফসফরাসের এই বন্ধন ইলেকট্রনগুলো ফসফরাসের এত কাছে অবস্থান করে না, একটু দূরে দূরেই অবস্থান করে, দূরে দূরে অবস্থান করে, ঠিক আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এরা কাছাকাছি অবস্থান করার জন্য এই বন্ধনের এই গোড়ার দিক দিয়া, দেখো এই বন্ধনের এই যে গোড়ার দিক দিয়ে এখান দিয়ে হচ্ছে ইয়া হয়, মানে বিকর্ষণটা একটু বেশি বেশি ফিল হয়। আর ওদের ক্ষেত্রে এখানে দেখো দূরত্ব অনেক বেশি, দূরত্ব অনেক বেশি, এই জন্য ওদের ক্ষেত্রে বিকর্ষণটা কম হয়। বুঝলো আমি কি বলছি? নাইট্রোজেনের ক্ষেত্রে কি বন্ধনগুলোর মাঝখানে যে বিকর্ষণ সেটা একদম গোড়া থেকে শুরু হয়, তো গোড়া থেকে শুরু হওয়ার জন্য এটা 107-এর চেয়ে বেশি চাপতে পারে না। ফসফরাসের মধ্যে এই ইলেকট্রনগুলো একটু দূরে দূরে অবস্থান করার কারণে এরা হচ্ছে আরও চাপতে পারে, চাপার ফলে এরা হচ্ছে 94 ডিগ্রি কোণ তৈরি করে, আর এরা হচ্ছে 160 ডিগ্রি কোণ তৈরি করে। বুঝলা পারা দেবে? আবার একই রকমভাবে H2O এবং H2S একই ব্যাখ্যা, H2 এবং H2S এর মধ্যেও একই ব্যাখ্যা। অক্সিজেনের তড়িৎনাত্মকতা হচ্ছে 3.5 এবং সালফারের ক্ষেত্রে হচ্ছে 2.5 মনে হয়, 2.5 আর 2.1 হবে। তড়িৎনাত্মকতার এই পার্থক্যের জন্য পানির ক্ষেত্রে বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি, আর H2S এর ক্ষেত্রে হচ্ছে 92 ডিগ্রি হয়। পাওয়া যাবে না? পাওয়া যাবে। আচ্ছা, এই অধ্যায়ে আর কি আছে? এই অধ্যায়ে আর আছে হচ্ছে তোমার ডি অরবিটালের একটা কাহিনী আছে, সরি অবস্থান্তর মৌলের একটা ব্যাপার স্যাপার আছে। অবস্থান্তর মৌলে বিশেষ কিছু ধর্ম আছে, বিশেষ কি ধর্ম? অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোগ্যতা প্রদর্শন করে, তারপর হচ্ছে রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। বুঝছো, রঙিন যৌগ কীভাবে গঠিত হয় তার কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, তার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কীরকম হয়? ধরো অবস্থান্তর মৌল আয়রন নিয়ে যদি আলোচনা করি, এফি নিয়ে যদি আলোচনা করি, Fe3+, আচ্ছা, তো ওর ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা 3D অরবিটালে ইলেকট্রন পাবো হচ্ছে 6টা। 3D অরবিটালে 6টা ইলেকট্রন থাকে। এই 6টা কীরকমভাবে ছিল? এই 6টা হচ্ছে এইভাবে আছে, 1 2 3 4 5। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর আরেকটা হচ্ছে এইখানে। এই হচ্ছে 6টা, ঠিক আছে। আচ্ছা, তো আর এই পাশে হচ্ছে 4s2, তারপরে 4s2, এখানে 4s2টাকে এখানে দিয়ে দিই, এই হচ্ছে 4s2, বুঝছো? আচ্ছা, Fe3+ আয়নটা কেমন হবে এখন? যদি 3+ আয়ন গঠন করে কেমন হবে? এই 4s থেকে 2টি ইলেকট্রন চলে যাবে এবং ডি থেকে একটা যাবে, 4s থেকে 2টা চলে যাবে, ডি থেকে একটা যাবে। ডি থেকে যদি একটা চলে যায় তাহলে ডি থাকে এখন এইরকম 1 2 3 4 5, একটা 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 একটা, বুঝলা? এই হলো গিয়ে Fe3+। এখন Fe3+ আয়নের সাথে কেউ যদি যুক্ত হওয়ার জন্য আসে, জটিল যৌগ গঠন করার জন্য যদি আসে, যেমন কে আসতে পারে, মানে মানে জটিল যৌগ গঠন করার জন্য যারা হচ্ছে আসে তাদেরকে বলে লিগ্যান্ড। লিগ্যান্ড কে হইতে পারে? লিগ্যান্ড হইতে পারে হচ্ছে NH3 একটা লিগ্যান্ড হইতে পারে, তারপর সায়ানাইডের লিগ্যান্ড হইতে পারে, তারপরে H2O এরা হচ্ছে লিগ্যান্ড হইতে পারে। লিগ্যান্ড হওয়ার বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা লিগ্যান্ডের সাথে এরকম মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে থাকতে হবে। সায়ানাইডেরও কয়টা আছে আমি ভুলে গেছি, সায়ানাইডেরও আছে। মুক্ত ইলেকট্রন থাকতে হবে। মুক্ত ইলেকট্রন থাকলে সুবিধা কি? আর হচ্ছে তখন ফাঁকা অরবিটালের সাথে সন্নিবেশ সংহতি বন্ধন গঠন করতে পারে। মানে ফাঁকা অরবিটালের ভিতরে আগে হইতেছে একটা ইলেকট্রন, ও আগে দান করবে নাইট্রোজেন, এখানে দান করবে, বুঝছো? এবার ওর দানকৃত এই একটা ইলেকট্রন হইলো, এটা এখন একটা অযুগ্ম অরবিটাল হয়ে গেল। এই অযুগ্ম অরবিটালের সাথে এবার নাইট্রোজেন তার নিজের একটা ইলেকট্রন দিয়ে এখানে সংহতি বন্ধন গঠন করবে, এটাকে বলা হয় সন্নিবেশ সংহতি বন্ধন। তো লিগ্যান্ডগুলো হচ্ছে এই বৈশিষ্ট্য সম্পন্ন, যারা হচ্ছে ফাঁকা অরবিটালের সাথে বন্ধন গঠন করতে পারে, একটা ইলেকট্রন আগে দান করে, তারপর হচ্ছে ওর সাথে বন্ধন গঠন করে। বুঝলা কি বলছি? সেটা গেল। এখন আয়রনের সাথে যদি এরকম কোনো লিগ্যান্ড যদি করতে আসে, বন্ধন গঠন করতে আসে, তখন আয়রন করে কি? তখন হচ্ছে লিগ্যান্ডের প্রভাবে, এই লিগ্যান্ডগুলোর প্রভাবে এই ইলেকট্রনগুলো করে কি যথাসম্ভব ডি অরবিটালগুলোকে হচ্ছে ফাঁকা করে দেয়, জায়গা দেওয়ার জন্য, ওদেরকে জায়গা দেওয়ার জন্য এই ইলেকট্রনগুলো করে কি? ফাঁকা করে দেয়। কীভাবে ফাঁকা করে? এই ইলেকট্রনটা, এই যে এই ইলেকট্রনটা হচ্ছে এখানে চলে আসবে,
লাস্টে থেকে একটা এখানে চলে আসবে, তারপর এটা আসবে এখানে, আর ওই লোকে সিঙ্গেল থাকতেছে এখানে, বুঝছো? এখন এই যে ডি এর দুটো ফাঁকা হয়েছে, ঠিক আছে, ডি এর দুটো ফাঁকা হয়েছে। এরপর হয় কি, এরপর হচ্ছে এই ডি অরবিটালটা, এই ডি উপশক্তি হচ্ছে ডি এর মধ্যে হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রম এবং ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুটো স্তর তৈরি হয়। মানে এই ডিটা হয়ে যাচ্ছে ইয়া হয়, একটু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে এমন হয় উপরের দিকে 2টা অরবিটাল আর নিচের দিকে হচ্ছে 3টা অরবিটাল। উপরের নিচে কেন দেখালাম, এটা দ্বারা এটা বোঝানো হলো যে উপরের দিকে 2টা অরবিটালের শক্তি বেশি এবং নিচের দিকেরগুলো শক্তি কম। প্রথম দিকের শক্তি সমান ছিল, কিন্তু লিগ্যান্ডের প্রভাবে এই শক্তির ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী 2টা প্রভাব পড়ছে, বুঝতে পারছো? নিচের দিকে হচ্ছে এই অরবিটালগুলা, ঠিক আছে। এখন রঙিন যৌগ গঠনের পরে যখন দৃশ্যমান আলো যখন এইটার উপরে এসে পড়ে, এই যৌগের উপরে যখন এসে পড়ে দৃশ্যমান আলো থেকে ইলেকট্রন, এই যে নিচের ইলেকট্রনগুলা দৃশ্যমান আলো থেকে শক্তি শোষণ করে উপরের দিকে লাফ হয়ে যায় এখানে, বুঝতে পারছো কি বলছি? দৃশ্যমান আলোর ভিতরে আমরা জানি 7টা কালার থাকে, বুঝছো? দৃশ্যমান আলোর ভিতরে 7 কালার থাকে, হ্যাঁ। এখন 7টা কালার মিলে গেছে আমরা সাদা আলো দেখতে পাই। সেই সাদা আলো থেকে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উপরের দিকে লাফায় গেলে বাকি যতটুকু শক্তি বাকি থাকে সেই শক্তির একটা আলো হচ্ছে রিফ্লেক্ট হয় এখান থেকে, ঠিক আছে। ওই আলোটা যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা এখানে নির্দিষ্ট একটা কালার দেখতে পাই, হইতে পারে এটা হলুদ হইতে পারে, লাল হইতে পারে, নীল হইতে পারে, ঠিক আছে, বুঝছো? 7টা কালারের ভিতরে যদি কিছু পরিমাণ শক্তি শোষণ হয়, বাকি যতটুকু শক্তি থাকে সেই শক্তিটাই হচ্ছে আমরা কালার দেখতে পাই। এভাবে হচ্ছে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, বুঝতে পারছি আমি তোমাকে? এই হলো অবস্থা। বইয়ের মধ্যে আছে, এখান থেকে রিভিশন দিয়ে আমি তো একটু তোমাকে মানে রিকল করে দিলাম, মনে করাই দিলাম কীভাবে কী করতে হবে। তারপর এই অধ্যায়ে আরও আছে কি, ওই যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি হচ্ছে বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হচ্ছে কমে, এগুলো তোমাকে শুনতে হবে। ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে বাড়ে, তারপর উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে কমে, ইলেকট্রন আসক্তি। গ্রুপ নাম্বার 17 মধ্যে গ্রুপ নাম্বার 17 দুটো ব্যতিক্রম আছে। গ্রুপ নাম্বার 17-তে প্রথমে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাই না? তো হিসাব অনুযায়ী হচ্ছে ইলেকট্রন আসক্তি ক্রম হওয়ার উচিত ছিল হচ্ছে এরকম: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, অ্যাস্টাটিন। কিন্তু এটা হয় না, এই পুরো জিনিসটা হয় না, এটা হয় না। কি হয় হচ্ছে এরকম: ক্লোরিনটা ফ্লোরিনের আগে চলে যায় ইলেকট্রন আসক্তির দিক থেকে, এরপরে বাকিগুলো ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এমন কেন হয়? এমন হওয়ার কারণ হচ্ছে ফ্লোরিন হইতেছে 2 কক্ষপথ বিশিষ্ট একটা মৌল। ফ্লোরিন হচ্ছে 2 কক্ষপথ বিশিষ্ট একটা মৌল। তো দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আর 7টা ইলেকট্রন দেওয়ার পরে এই ফ্লোরিনের ইলেকট্রন সেরকম না, 2 এবং 7। দ্বিতীয় কক্ষপথে 7টা ইলেকট্রন প্রবেশ করার কারণে দ্বিতীয় কক্ষপথটা মানে অল্প জায়গায় 7টা ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন। এরপরে হইতেছে সে আরেকটা ইলেকট্রনকে ওইভাবে ওই পরিমাণ আকর্ষণ দিয়ে গ্রহণ করতে চায় না, যে পরিমাণ আকর্ষণ ক্লোরিন দেয়। এই শুধুমাত্র এই সাইজের জন্যই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হয়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে কম হয়, বুঝলা? এই অবস্থা। আর কি আছে সংক্রান্ত মেইন টপিক তোমাকে বললাম আমি। ও কে আছে? পোলারিটি এবং পোলারায়ন আছে। পোলারিটি, পোলারায়ন। পোলারিটি কী জিনিস? পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন HCl। এই অণুটা কীভাবে তৈরি হয়েছে? হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের একটা ইলেকট্রন, এই দুটো হচ্ছে এখান দিয়ে শেয়ার হয়েছে, তাই না? এই দুটো এখান থেকে শেয়ার হয়ে তারপর বন্ধন গঠন করছে, বুঝতে পারছো? আমার কথা হচ্ছে এই দুটো ইলেকট্রন একদম মাঝ বরাবর থাকে না, মাঝ বরাবর থাকে না, যেহেতু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি 3.0, বুঝছো? এবং হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি হচ্ছে 2.1। তো এই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে অনেক বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে বেশি ধাবিত হয়ে থাকে, এই ইলেকট্রনগুলো হচ্ছে ক্লোরিনের দিকে বেশি ঝুঁকে থাকে, বুঝলা? তো বেশি ঝুঁকে থাকলে হাইড্রোজেনের এদিকে একটা ধনাত্মকতা সৃষ্টি হয়, ক্লোরিনের এখানে একটা ঋণাত্মকতা সৃষ্টি হয়।
এইগুলাকে বলা হয় পোলারিটি। তো একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোল যে তৈরি হইলো এইটাকে বলা হয় পোলারিটি। ঠিক আছে, বুঝতে পারছো তোমাকে? আচ্ছা, তো পোলারিটি হিসাব করার সিস্টেম হচ্ছে কি? পোলারিটি হিসাব করার সিস্টেম হচ্ছে কি, আমরা তড়িৎ ঋণাত্মকতার মানের সাথে মানের বিয়োগ করবো। তড়িৎ ঋণাত্মকতার এই যে বিয়োগ ফলটা যদি 0.5 থেকে, আচ্ছা আরেকবার দেখাই, এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে যদি কম হয়, মানটা হচ্ছে যদি 0.5 থেকে যদি কম হয়, তখন হচ্ছে এইটা দ্বারা প্রকাশ করে কি, এটা হচ্ছে একটা অপোলার যৌগ। অপোলার যৌগ বলা হয়, মানে অপোলার সমদ্বয়ী যৌগ, বুঝছো? যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মান 0.5 থেকে 1.9 এর মধ্যে থাকে, তখন বলা হয় এটা হচ্ছে পোলার সমদ্বয়ী যৌগ। পোলার সমদ্বয়ী যৌগ যদি তড়িৎ ঋণাত্মকতার মান 1.9 থেকে বেশি হয়, বুঝছো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9 থেকে বেশি হয়, তখন সেটাকে আর সমদ্বয়ী যৌগ বলা যায় না। সেটা হয়েছে আয়নিক যৌগ। বুঝলা কি বলছি? আচ্ছা দেখো, অক্সিজেনের গঠন দেখো। অক্সিজেনের মধ্যে এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। এখানে কি হয়, এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 না 3.0, আমি ভুলে গেছি, দেখো দিন। আল্লাহ, 3.5। অক্সিজেনের হচ্ছে 3.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1। এখন এই দুটার বিয়োগ করো, বিয়োগফল কত আসে? বিয়োগফল আসে হচ্ছে 1.4। কি দুটার পার্থক্য কত? 1.4। এটা কি এই 0.5 থেকে 1.9 এর মধ্যে না? হ্যাঁ, তো এই জন্যই হচ্ছে পানিকে আমরা বলি পোলার যৌগ। অক্সিজেনের বেশি তড়িৎ ঋণাত্মকতা হওয়ার জন্য এখানে একটা ঋণাত্মক বল সৃষ্টি হয়, হাইড্রোজেনের এখানে ধনাত্মক বল সৃষ্টি হয়, আর এখানে ঋণাত্মক বল সৃষ্টি হয়। এই জন্য পানিকে বলা হয় পোলার যৌগ বা পোলার অণু। সর্বাধিক পোলার অণু হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে পর্দা সারণীতে সবচেয়ে বেশি, 4.0, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তো বিয়োগ করলে তুমি পাবো হচ্ছে 1.9, মানে একদম হাইয়েস্ট, একদম এই হাইয়েস্টটা। এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সর্বাধিক পোলার যৌগ পর্দা সারণী। এটাকে বলা হয় পোলারিটি। পোলার আয়ন কী জিনিস? পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। পোলার আয়ন হচ্ছে, দেখা যায় পোলার আয়ন, ধরো সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা একটা আয়নিক যৌগ। সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়ন, দুই আয়নের মাঝখানে যে আকর্ষণ, এটাকে বলা হয় একটা সমযোজী যৌগ বা সোডিয়াম ক্লোরাইড। জিনিসটা কীভাবে তৈরি হয়েছে? জিনিসটা হচ্ছে এইভাবে তৈরি হয়েছে। দেখো এখানে হচ্ছে সোডিয়াম হচ্ছে 3 কক্ষপথ বিশিষ্ট একটা মৌল। তো একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়ে গেলে তখন কী হয়? 2 কক্ষপথ বিশিষ্ট একটা মৌল হয়, 2 আর 8। বুঝতে পারছো কী বলছি? তাহলে সোডিয়াম হচ্ছে এই অবস্থায় 2 কক্ষপথ বিশিষ্ট একটা মৌল। এটা হচ্ছে সোডিয়াম, দেখা যাবে, এটা হচ্ছে সোডিয়াম প্লাস। বুঝলা? হয়ে গেল এই যে এখানে। আর ক্লোরিন হচ্ছে প্রথমে ক্লোরিন ছিল 2, 8, 7 হিসেবে ছিল। তো একটা ইলেকট্রন গ্রহণ করার পরে এটা হয়ে গেল 2, 8, 8, 3 কক্ষপথ বিশিষ্ট। বুঝতে পারছো? 3 কক্ষপথ বিশিষ্ট। আচ্ছা, 3 কক্ষপথ বিশিষ্ট। তাহলে ক্লোরিন হবে এইরকম বড়। এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে ওদের নিউক্লিয়াস। এখন দেখো ক্যাটায়নের আকৃতি অ্যানায়নের থেকে কত ছোট। তো ছোট হোক আর যাই হোক, এই নিউক্লিয়াস তো তার চারপাশে সব ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। ক্যাটায়নের আকার ছোট হওয়ার জন্য এবং 2 কক্ষপথ বিশিষ্ট হওয়ার জন্য ওকে আকর্ষণের মাধ্যমে এই ইলেকট্রনগুলোকে বাঁকা বানায় ফেলতে পারে, মানে নিজের দিকে আকৃষ্ট করে
ক্লোরিনের শেপটাকে নষ্ট করে দিতে পারে। ক্লোরিনের যে গোলাকার শেপ এটা নষ্ট হয়ে ইলেকট্রনগুলো সোডিয়ামের দিকে বেশি এলোকে আকৃষ্ট হয়, বুঝতে পারছো, এরকম বাঁকা হয়। তো এই যে বিকৃত হয়ে গেছে অ্যানায়নের আকৃতিটা, এটাকেই বলা হয় পোলার আয়ন। অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটনাকেই পোলার আয়ন বলা হয়। পোলার আয়নকে সমযোজী বৈশিষ্ট্য কেন বলবো? কারণ সমযোজী যৌগের মধ্যে আমরা দেখি হচ্ছে ইলেকট্রন শেয়ার হয়। তো ক্যাটায়ন যদি অ্যানায়নে এরকম আকৃতি ঘটায়, দেখলে মনে হইতেছে না এখানে ইলেকট্রনটা শেয়ার হইতে চাইতেছে, এরকম শেয়ার হতে চাইতেছে দেখলে মনে হয়, এই জন্য এটাকে বলা হয় সমযোজী বৈশিষ্ট্য। বুঝতে পারছি আমি? তো কথা হচ্ছে যেই মৌলের মধ্যে হচ্ছে পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হওয়া মানে কি, অ্যানায়নের বিকৃতি ঘটা, অ্যানায়নের নির্দিষ্ট আকারের বিকৃতি ঘটা, যার মধ্যে হচ্ছে এই বিকৃতিটা বেশি ঘটবে। কয়টা বাজে? হ্যাঁ দেখো, তো যার মধ্যে হচ্ছে বিকৃতিটা বেশি ঘটবে, যার মধ্যে বিকৃতি বেশি হবে তার ক্ষেত্রে আমি বলতে পারবো সেই অণুটা হচ্ছে তত বেশি সমযোজী। বুঝতে পারছি আমি কি বলছি? পোলার আয়ন যার বেশি, যেই যৌগের মধ্যে পোলার আয়ন বেশি হয় সেই যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কম, সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে বেশি। পোলার আয়ন বলতে বোঝায় কি, অ্যানায়নের আকার বিকৃতি বোঝায়। আয়ন তো একটাই নাকি আয়ন দুই তিনটা? আয়ন কি আবার একটাই বলেন তো, পোলার আয়ন বেশি। পোলার আয়ন মানে বিকৃতি বেশি, কোনো আয়নের কথা বলিনি আমি। আয়ন বলে তো আলাদা করে আয়ন বলতাম, পোলার আয়ন হচ্ছে ওইরকম কোনো আয়ন না। আচ্ছা দেখো তাহলে তো কোনো একটা মৌল যদি মানে বন্ধন আবদ্ধ হওয়ার পর যদি গোলাকার অবস্থান থেকে যদি এইরকম হয়ে যায়, একদম ডিমের মতো হয়ে গেল, মনে করো এরকম নষ্ট হয়ে পুরো ডিমের মতো হয়ে গেল, তো এটাকে দেখতে কেমন দেখায়? এটা হয়ে গেছে দেখলে মনে হয় না যে এখানে হচ্ছে ইলেকট্রনটা শেয়ার হয়েছে। তো শেয়ার হওয়া মানে এটা সমযোজী ভাব আসছে, তার আয়নিক ধর্ম কম, সমযোজী ধর্ম বেশি। বেশি বিকৃত হওয়া মানে পোলার আয়ন বেশি, বুঝছো? এটার উপর ডিপেন্ড করে অনেক সময় প্রশ্ন করা হয়। আচ্ছা এই পোলার আয়ন কিসের উপর ডিপেন্ড করে? পোলার আয়ন ধর্মটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ক্যাটায়নের আকারের উপর, চার্জের উপর ডিপেন্ড করে। প্রথমে ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হয়, ঠিক আছে? যেমন এটা তো সোডিয়াম ক্লোরাইড লিখলাম আমরা, NaCl, Na প্লাস এবং Cl মাইনাস। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কী হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস এবং হচ্ছে ক্লোরিন মাইনাস, বুঝছো? তো এই দুইটার মধ্যে যেহেতু অ্যালুমিনিয়ামের হচ্ছে 3 প্লাস চার্জ আছে, চার্জ হচ্ছে বেশি, এই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের আকারটা বেশি বিকৃত হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের আকার বেশি বিকৃত হবে, অর্থাৎ পোলার আয়ন বেশি হবে, অর্থাৎ এর আয়নিক ধর্ম তত কম হবে, সমযোজী ধর্ম তত বেশি হবে। বুঝতে পারছি আমি? মানে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা বেশি আয়নিক, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কম আয়নিক, বুঝলা? চার্জের উপর ডিপেন্ড করে। এরপর কিসের উপর ডিপেন্ড করে? যদি দুইজনের চার্জ যদি সমান পায়। যেমন দেখো এই যে ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা, আর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, সেটা না দেখে আর সোডিয়াম ক্লোরাইডের সাথে তুলনা করি। Na প্লাস হচ্ছে Cl মাইনাস, আর হচ্ছে লিথিয়াম Cl মাইনাস। লিথিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইজনের মধ্যে সবার আগে আমরা কি দেখবো যে চার্জ কার কম বেশি। দুইজনের দেখো যে সব জায়গাতে চার্জ সমান, তো চার্জ সমান হলে এরপর আমরা দেখবো হচ্ছে আকার দেখবো, আকার ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার দেখবো। যেহেতু দুইজনের অ্যানায়নটা সেম, তাহলে অ্যানায়ন দিয়ে আমরা কোনো তুলনা করতে পারবো না, আমাদের তুলনা করতে হবে ক্যাটায়ন দিয়ে তুলনা করতে হবে। এর মধ্যে দেখো সোডিয়াম প্লাসের মধ্যে আমরা দুইটা কক্ষপথ দেখতে পাই, লিথিয়াম প্লাসের মধ্যে আমরা একটা কক্ষপথ দেখতে পাই। আকার ছোটো কার? লিথিয়ামের আকার ছোট, ওর আকার যত বেশি ছোট হবে, ক্যাটায়নের আকার যত বেশি ছোট হবে, সে হচ্ছে তত বেশি করে বিকৃতি ঘটাইতে পারবে অ্যানায়নের, বুঝছো? তত বেশি বিকৃতি ঘটাইতে পারবে। তাহলে এই দুইজনের মধ্যে লিথিয়াম ক্লোরাইডের হচ্ছে পোলার আয়ন বেশি হবে, লিথিয়াম ক্লোরাইডের মধ্যে পোলার আয়ন বেশি, অ্যানায়নের বিকৃতি বেশি হবে এবং বেশি সমযোজী হবে বা কম আয়নিক হবে, বুঝতে পারছো? আবার যদি এমন হয় দুইজনের ক্যাটায়ন হচ্ছে সেম, Na প্লাস, দুজনের ক্যাটায়ন সেম, কিন্তু অ্যানায়ন এবার ভিন্ন, ফ্লোরিন এবং হচ্ছে ক্লোরিন। এই ক্ষেত্রে কার ভিতরে পোলার আয়ন বেশি হবে? যার অ্যানায়ন বড় তার হচ্ছে পোলার আয়ন বেশি হবে বা বিকৃতি বেশি হবে, বুঝলাম? তাহলে সোডিয়াম ক্লোরাইডের এখানে বিকৃতি বেশি হবে। আবার খেয়াল করো, এখন
হ্যাঁ, এই দুটোতেই মেনলি দেখা হয়। এবার আরেকটা শর্ত আছে, আরেকটা শর্ত হচ্ছে যদি যেমন এই যে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড FeCl3 আর হচ্ছে AlCl3 আর হচ্ছে FeCl3, হ্যাঁ, দুইজনের মধ্যে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, একটার মধ্যে হচ্ছে Fe3+ আয়ন। অ্যানায়ন হচ্ছে দুইজনের ক্ষেত্রে সেম। এই দুইজনের মধ্যে কার পোলার আয়ন বেশি হবে বুঝবো কীভাবে আমরা? দুইজনে দেখো চার্জ সেম। এবার তুমি এই দুজনের আকৃতি তুলনা করতে পারবে না, মানে বুঝবে না। সমস্যাটা কী হয়, এটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল, একটা ডি ব্লক বা অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌল যদি থাকে, সমান চার্জ বিশিষ্ট যদি অবস্থান্তর মৌল যদি থাকে, তাহলে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে বিকৃতি বেশি হয়, পোলার আয়ন বেশি হয়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কী কী শর্ত পেলাম? 1 নাম্বার হচ্ছে দেখবো, সবার আগে দেখবো চার্জ। 2 নাম্বার হচ্ছে দেখবো হচ্ছে আকার। আর 3 নাম্বার হচ্ছে দেখবো যে এটা অবস্থান্তর মৌল কিনা, এটা দেখবো অবস্থান্তর কিনা, এটা দেখবো। আচ্ছা, তো সবার আগে আমরা হচ্ছে তুলনা করবো চার্জ দিয়ে। যদি যার চার্জ বেশি হবে তার হচ্ছে পোলার আয়ন বেশি হবে, ঠিক আছে? চার্জ দিয়ে যদি তুলনা করা যায় তাহলে নিচের দুটো দিকে দেখতে হবে না। যদি চার্জ যদি সমান সমান থাকে তখন হচ্ছে আমরা হচ্ছে দেখবো আকার, তখন আমরা 2 নাম্বার শর্তে যাব, ঠিক আছে? 2 নাম্বার শর্ত দিয়ে তুলনা করে যদি বের করতে পারি তাহলে নিচের শর্তে যাইতে হবে না। বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই হলো অবস্থা। আচ্ছা, একটু সামারাইজ করি। জিনিসটা হইতেছে এইরকম যে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন বন্ধন গঠন করছে, দুইজনের আকৃতি যদি সেম হয় তখন এদের দুইজনের দ্বারা বেশি একটা হয় না, মানে এদের দুইজনের মধ্যে বেশি একটা বিকৃতি ঘটে না। কারণ ওর নিউক্লিয়াস থেকে এই বাইরে পর্যন্ত যেমন দূরত্ব, আর নিউক্লিয়াস থেকে বাইরে পর্যন্ত সেই একই রকমের দূরত্ব, তো কারো হচ্ছে শক্তি কম বেশির কোনো ব্যাপার না। কিন্তু যদি এমন হয় ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বিশাল বড়, এমন যদি হয়, তখন যেহেতু অ্যানায়নের আকার বিশাল বড়, তো আর ওই নিউক্লিয়াস থেকে হচ্ছে একদম কেন্দ্র পর্যন্ত, ওই শেষ কক্ষ পর্যন্ত ওইরকম একটা আকর্ষণ দিয়ে ধরে রাখতে পারে না, এটা বিকৃতি হয়ে যাইতে চায়। এই ক্যাটায়নের পাওয়ারের ফলে এটা ওইগুলোকে বিকৃতি হয়ে যেতে চায়, বুঝছো? এখন কথা হচ্ছে এই ক্যাটায়নটা যদি আরও ছোটো হইতো, এই ক্যাটায়নটা যদি হচ্ছে আরও ছোটো হয়, ঠিক আছে, তাহলে বিকৃতি আরও বেশি ঘটবে, কারণ ও আরও বেশি পাওয়ার দিয়ে হলে ওকে আকর্ষণ করতে পারতেছে, এরকম হবে। বুঝলাম আমি কী বলছি, বুঝছো? আবার যদি দেখো অ্যানায়নের আগে আরও বড় হয় তাহলে বিকৃতি আরও বেশি ঘটবে। বইয়ের মধ্যে আছে, একটু চেক দিয়ে দেখো। এই হলো অবস্থা তৃতীয় অধ্যায় আর তো কিছু নাই। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন একটু আলোচনা করি। হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন আমরা দেখতে পাবো পোলার সমযোজী যৌগের মধ্যে। হাইড্রোজেন বিশিষ্ট পোলার সমযোজী যৌগ, যেমন H2O একটা পোলার যৌগ, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড একটা পোলার যৌগ, এবং হাইড্রোজেন আছে এদের মধ্যে, বুঝছো? হাইড্রোজেন আছে। এরকম হাইড্রোজেন বিশিষ্ট পোলার সমযোজী যৌগের মধ্যে আমরা হাইড্রোজেন বন্ধন দেখতে পাই। হাইড্রোজেন বন্ধন জিনিসটা কীরকম? এটা হচ্ছে এরকম, দেখো পানির ক্ষেত্রে খেয়াল করো, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে এভাবে যুক্ত থাকে, এবং যেহেতু এরা পোলার যৌগ, হাইড্রোজেনের মাথায় এরকম ধনাত্মক আর অক্সিজেনের মাথায় ঋণাত্মক পোল সৃষ্টি হয়, ধনাত্মক ঋণাত্মক, বুঝছো? ঠিক আছে? তো পানির অণুর মধ্যে কি হয়, এই ধনাত্মক এবং ঋণাত্মক পোলগুলা এইখান দিয়ে আকর্ষণ সৃষ্টি হয় তাদের মধ্যে, ধনাত্মক এবং ঋণাত্মক, একটা অণু ঋণাত্মক পোলের সাথে আরেকটা অণু ধনাত্মক পোলের এখানে হচ্ছে আকর্ষণ সৃষ্টি হয়। এটা সমযোজী বন্ধন না, কিন্তু আকর্ষণ সৃষ্টি হয় এখানে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এই আকর্ষণ যে সৃষ্টি হইল এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এবং দেখো, এই যে হাইড্রোজেন বন্ধন এবং সংযোজী বন্ধনের মধ্যে পার্থক্য হচ্ছে, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে সাধারণ সংযোজী বন্ধনগুলো, আর হাইড্রোজেন বন্ধনগুলো এমনি আকর্ষণ তৈরি হয়েছে, সেই সাধারণ এমনি নর্মাল আকর্ষণ, বুঝছো? তো সংযোজী বন্ধনের আকারটা ছোট হয়, হাইড্রোজেন বন্ধনের আকার হচ্ছে বড় হয়। হাইড্রোজেন বন্ধনের আকার হচ্ছে বড় হয়, মানে অণুগুলোর ভিতরে দূরত্ব বেশি থাকে, আর এখানে দূরত্বটা হচ্ছে কম, বুঝলা? আচ্ছা, তো এই কারণে এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণেই সাধারণ তাপমাত্রায় বা কক্ষ তাপমাত্রায় পানি হচ্ছে তরল, কিন্তু H2S হচ্ছে গ্যাসীয়। এই দুইজনের মধ্যে তুলনা কেন করা হলো? কারণ অক্সিজেন এবং সালফার দুজনেই গ্রুপ নাম্বার 16 মৌল, বুঝা গেছে?
গ্রুপ নম্বর 16 মূল। তো গ্রুপ নম্বর 16 মূল অক্সিজেনের হাইড্রাইড, পানি হচ্ছে তরল কপ তাপমাত্রায়, কিন্তু সালফারের হাইড্রাইড H2S হচ্ছে গ্যাসীয়। কেন? কারণ হচ্ছে পানির মধ্যে আমরা এরকম দেখতে পাই, হাইড্রোজেন বন্ধন দেখতে পাই, যেটা H2S এর মধ্যে থাকে না। বুঝতে পারছি আমি? আচ্ছা, এটা নিয়ে কোনটা আছে কোনটা থাকবে না, এটা কেন বুঝবো? এটা বুঝবো হচ্ছে ওই যে তড়িৎ-ঋণাত্মকতার পোলার অণু হইতে হবে। তো সালফার হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 2.1, সালফারের ক্ষেত্রে মানে 2.5, পার্থক্য হচ্ছে 0.4। তাহলে এটা তো মানে পোলার যৌগ না, বুঝছো? এই গেল একটা। আচ্ছা, এই হাইড্রোজেন বন্ধন নিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বরফ পানিতে ভাসে কেন? পানিও H2, বরফও H2, তাহলে বরফ পানিতে ভাসে কেন? খেয়াল করো, পানির ক্ষেত্রে এটা তো দেখলা যে পানির ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলো কীভাবে গঠিত হয়। বরফের ক্ষেত্রে কী হয়, যখন আমরা পানিটাকে যখন ফ্রিজ করি বা ঠান্ডা করি, তখন হয় কি, তখন হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বরফের ভিতরে আরও বেশি বৃদ্ধি পায়, টেম্পারেচার চলে যায়, তো আরও বেশি বৃদ্ধি পায়। কীরকমভাবে বৃদ্ধি পায়? এইটা হচ্ছে ধরো একটা অক্সিজেন, হাইড্রোজেন ধনাত্মকতা ঋণাত্মক, তো এইখান দিয়ে হচ্ছে ওর সাথে মানে একটা অক্সিজেনের সাথে তখন হচ্ছে দুই দিকে দুইটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এই যে হাইড্রোজেন প্লাস, আবার এখানে একটা হাতের মুখের জন্য এমন হইল, বুঝলা? আবার এটা তো আবার যেহেতু ঋণাত্মক, ওর সাথে আবার দুইটা বন্ধন, এখানে দুইটা হাইড্রোজেন বন্ধন। এখানে আবার হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তো বরফের পানির ভিতরে আমরা দেখি যে একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেনের এইরকমভাবে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়। একটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, মানে প্রত্যেকটা অক্সিজেনের সাথে একটা করে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর বরফের মধ্যে দেখা যায় প্রত্যেকটা অক্সিজেনের সাথে দুইটা করে হাইড্রোজেন বন্ধন, বুঝছো? এখানেও আছে, এখানেও এই প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে এখানে হচ্ছে ডাবল করে দুইটা করে হাইড্রোজেন বন্ধন থাকে, বুঝছো? তো তোমাকে আমি মাত্র বলছি না যে হাইড্রোজেন বন্ধনটা একটু দূরত্বগুলো বেশি থাকে। হাইড্রোজেন বন্ধনের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বগুলো হচ্ছে মানে বড়, এই দূরত্বগুলো হচ্ছে বড় হওয়ার জন্য পানির তুলনায় বরফের ভিতরে যেহেতু হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি, যার জন্য বরফ খণ্ডের ভিতরে এইরকম ফাঁকা জায়গা হচ্ছে বেশি, কারণ অণুগুলো দূরে তো, বুঝছো আমার কথা? বুঝছো? ভিতরে ফাঁকা জায়গা হচ্ছে বেশি, দূরত্ব বেশি, অণুগুলোর ভিতরে দূরত্ব বেশি হওয়ার জন্য ভিতরে একটু ফাঁকা জায়গা আছে, ঘনত্ব কম। পানির তুলনায় বরফের ঘনত্ব কম, একটু ঘনত্ব কম হওয়ার জন্য এই বরফটা পানির ভিতরে ভাসে, বুঝছো? এবার বুঝছো? এই হলো অবস্থা। আজকে দুটো অধ্যায় থাক, আগামী দিন তোমাকে আরেকটা অধ্যায় পড়াই দেবো।